প্লেলিস্টের ভীষণ পছন্দের গানের সুরের মতন পাল্টে গেল সময়ের তাল। কেটে গেল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মনে হয় এই তো সেদিনই শাহজাহান বাড়ির সবগুলো মানুষ হাসপাতালের করিডোরে অপেক্ষা করছিলেন জনম জনম ধরে। বুকের ভেতরে ভীতস্রোত, শরীর জুড়ে উত্তেজনা। টালমাটাল পরিস্থিতিতে সবাই কেমন আতঙ্কে বাকরুদ্ধ হয়েছিলেন। তারপর তারপর একটা জাদু হয়। সেই জাদুর ছোঁয়ায় চমকায়, থমকায়, আনন্দে দিশেহারা হয় প্রত্যেকটি মানুষ। এলাকা জুড়ে মিষ্টি বিতরণ হয়, বাড়িঘর মেরামত হয়, এক একজনের পরিবর্তন ঘটে সাগরের স্রোতের মতন। সম্পর্কের আলাদাই মন নেয় নতুনভাবে। শাহজাহান বাড়িটাতেই যোগ হয় অন্যরকম আনন্দের, অন্যরকম সুখের। সেই সুখ দুজন ছোট্ট ছোট্ট প্রাণকে ঘিরেই। প্রাণ দুটো যখন কাঁদত, কেঁদে উঠত যেন সবাই। যখন নতুন নতুন হাঁটতে শিখে পড়ে হাপুস নয়নে চেয়ে রইত, ব্যথা পেত যেন শাহজাহান বাড়ির সবাই। বছর পাঁচেক পরের এক ভরা বর্ষার সময়, কিন্ডারগার্টেনের দোরগোড়ার পাশেই দারোয়ানের জন্য বসবার ছোট একটা ঘর করা। চার দেয়ালের ঘরে টিনের ছাদ, চালে রিমঝিম সুর তুলছে বৃষ্টির ভারী মোটা ফোঁটাগুলো। মেঘাচ্ছন্ন আকাশে সুবিস্তৃত বুকের খুব নিচ দিয়ে একটা প্লেন যাচ্ছে শব্দ করে। সেই শব্দের সঙ্গে মিশেছে গাছেদের বৃষ্টিতে ভেজার শব্দ। শব্দের তালে কিন্ডারগার্টেনের চতুর্দিক মুখরিত। খোলা মাঠের পশ্চিমে ছাউনির নিচে নাদুস নুদুস ছোট ছোট বাচ্চাদের সারি। সারিবদ্ধ বাচ্চাদের মধ্যেখানে দাঁড়ানো ছোটখাটো দুর্দান্ত চঞ্চল দেহটি ছটফট করছে রীতিমতো। সারিতে নড়চড়বিহীন দাঁড়াতে বড্ড অপারগ সে। স্বাস্থ্যসম্মত ধবধবে ফর্সা বর্ণের বাচ্চাটির গায়ে কালো হাফ প্যান্টের সাথে ছোট হাতার সাদা শার্ট ইন করে পরা, গলায় কালো রঙের টাই ঝোলানো, দুই কাঁধে ব্যাগ, হাতে পানির বোতল। কি ভীষণ সুন্দর মিষ্টি একটা মুখ। বিধাতা যেন বড় আদরে নিজ হাতে তৈরি করেছেন। আপাতত ওই আদুরে বাচ্চা মুখটি কাঙ্ক্ষিত দৃষ্টিতে বারংবার প্রবল বৃষ্টির মধ্যেই চাইছে অদূরের দুয়ারের দিকে। দারোয়ান কালো রঙের রেইনকোট পরে দাঁড়িয়ে আছেন ওদিকটাতে। গাড়ি ঢুকতে সাহায্য করছেন। বাচ্চাদের পরিবার এক এক করে এসে ছাতা মেলে নিয়ে যাচ্ছেন নিজ নিজ বাচ্চাদের। বাম হাতের লেটেস্ট স্পাইডারম্যানের ঘড়িটিতে নজর বুলায় অত্যন্ত চঞ্চল বাউন্ডুলে ফায়াস। সময় তো সে বুঝল না, তারপরও নজর বুলিয়ে গেল নিজের মতন। এক পর্যায়ে নার্সারির প্রধান শিক্ষিকাকেও প্রশ্ন করল বিনয়ী তবে অধৈর্য গলায়, ম্যাম, কয়টা বাজছে? নীলা বেগম ফায়াজের সুন্দর মুখটার গাম্ভীর্যতা দেখে হেসে ফেলেন। নিজের হাতঘড়িতে দৃষ্টি বুলিয়ে মিহিস্বরে জানান, 5টা বাজতে এখনো 9 মিনিট বাকি। ফায়াজ, তোমার ফ্যামিলি কার এসেছে তো, যাচ্ছ না কেন? কার জন্য অপেক্ষা করছো তুমি? ফায়াজ বড়দের মতো মাথা দোলায়। পুনরায় দুয়ারের দিকটায় তাকায় অশান্ত ভঙ্গিতে। চেনা পরিচিত গাড়িটির আগমনের আকাঙ্ক্ষায় ব্যাকুল ও মাথা দুলিয়ে আদুরে কণ্ঠে বলে, পাপার জন্য, পাপা আসবে। এ কথায় নীলা বেগম ভারী আশ্চর্য হলেন। তিনি যতটুকু জানেন ফায়াজ ফাইজার বাবা আপাতত দেশে নেই। ভদ্রমহিলার কপালের চামড়া গুটিয়ে দুশ্চিন্তায় ভাঁজ পড়ে কয়েক। অত্যন্ত চিন্তিত গলায় শুধান, মিস্টার শাহজাহান তো সিঙ্গাপুর গিয়েছেন, আমি ভুল জানতাম কি? ফায়াজ বিরক্ত হয়। এত কথা ওর ভালো লাগছে না। প্রত্যুত্তর না করে চেয়েই থাকে অদূরে দোরগোড়ায়। ফায়াজের ঠিক পেছনেই দাঁড়ানো ভাবুক চোখ মুখের মেয়েটির সাথে ওর চেহারার অতুলনীয় মিল রয়েছে। দুজনের উচ্চতা প্রায় একই রকম। সাদা শর্ট হাতার শার্টের উপর কালো রঙের হাতা কাটা হাঁটু সমান গোলফ্রক পরিহিত মেয়ে বাচ্চাটির গলায় কালো রঙের টাই ঝুলানো। কাঁচ সমান সিল্কি কালো চুলগুলোতে দুটো ঝুঁটি বাঁধা।
মসৃণ ফর্সা আদুরে মুখটা স্বভাবগত গম্ভীর। বাবা বলেছেন কখনোই বড়দের অসম্মান করতে না। বড়দের প্রশ্নের জবাব না দেওয়া মানে এক প্রকার তাদের অসম্মান করা, এবং এটাকে অভদ্রতা বলে। তাই ছোট ভাইয়ের হয়ে ফাইজা নিজেই জবাবে বলে, পাপা আজ আমাদের পিক করবেন বলেছেন। নীলা বেগমের চিন্তা আরও বাড়ে। তিনি আকাশের দিকে চান। সেই সকাল থেকে ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে। এমন আবহাওয়ায় ফ্লাইট স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক সময় মতো পৌঁছানো অসম্ভব প্রায়। তিনি কোমর বাঁকিয়ে মাথাটা বাচ্চা দুটোর সমান নুইয়ে নরম গলায় বলেন, মিস্টার শাহজাহান সম্ভবত সময় মতো পৌঁছাতে পারবেন না। ওয়েদার খারাপ, ফ্লাইট ডিলে হবে। ফাইজার বাচ্চা বাচ্চা আদুরে কণ্ঠে দৃঢ়তার স্পর্শ। আমার পাপা কখনো ফলস প্রমিস করেন না, কখনো মিথ্যে বলেন না। হি ইজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট টাইমিং। যখন বলেছেন 5টার মধ্যে আসবেন, তখন নিশ্চয়ই আসবেন। বাচ্চা মেয়েটির অটুট বিশ্বাস এবং বিজ্ঞের মতন কথাবার্তার ধরনে নীলা বেগম দীর্ঘশ্বাস ফেলেন। বাবা ভক্ত এই দুজনের সঙ্গে অনেকের তর্ক বিতর্কের কাণ্ড কারখানার ইতিহাস ইতিপূর্বে ঘটেছে, তাই তিনি আর ওদের ঘাটান না। পুনরায় দৃষ্টি রাখেন চামড়ার হাত ঘড়িটায়। আর 2 মিনিট বাকি 5টা বাজতে। তিনি একটিবার দুয়ারের দিকে চেয়ে হাত ব্যাগ থেকে ফোন বের করেন। এখন শাহজাহান বাড়িতে কল দেওয়াটাই উত্তম হবে। অথচ নীলা বেগম কল লিস্টেও যেতে পারেননি। এমন সময়েই বাইকের উচ্চধ্বনি কর্ণগোচর হলো। কিন্ডারগার্টেনের ভেতর উচ্চ শব্দ করার মোটেও অনুমতি নেই। দারোয়ান কিভাবে ঢুকতে দিয়েছে একটা বাইক? আশ্চর্য। ভদ্রমহিলা মাথা তুলে দেখলেন, একটা কালো রঙের বাইক হাই স্পিডে এসে থেমেছে মাঠে, ঠিক ছাউনির থেকে কিছুটা দূরে খোলা আকাশের একদম নিচে। ঝুম বৃষ্টি তখনও নেমে যাচ্ছে নিজের মতন। আগন্তুক ভিজে নিয়ে একাকার। নেভি ব্লু রঙের ফুল স্লিভের শার্টটি বলিষ্ঠ দেহে আষ্টেপৃষ্ঠে মিশে আছে। হাতঘড়ি থেকে টপ টপ করে বৃষ্টির জল ফোঁটা হয়ে ঝরছে। তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা ফায়াজ আগন্তুককে চিনে নিতে 1 সেকেন্ডও দেরি করেনি। মুহূর্তেই লাফিয়ে ওঠে খুশিতে। স্পষ্ট কণ্ঠে ডেকে ওঠে, পাপা। চকচক করে ওর ভারী সুন্দর আকৃতির চোখ দুটো। ফাইজার গম্ভীর চোখ মুখেও আনন্দের ছিটে ফোটা। হাস্যোজ্জ্বল গুটি গুটি পায়ে দ্রুত এগোতে চায়। তখনই বৃষ্টির শব্দ ভেদ করে গম্ভীর পুরুষালী কণ্ঠের আদেশ পড়ে, স্টপ রাইট দেয়ার সোনামণি, এসো না। ফাইজার মিষ্টি হাসিটা কেমন গাঢ় হয়, চোখে তারা ভাসে। আদেশ মোতাবেক ও হাসি হাসি মুখে থেমে যায়, অপেক্ষা করে। তবে বেশ ছটফট করতে থাকে। অন্যদিকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকার পাত্র ফায়াজ নয়। দুরন্ত কদমে ও ছুটেছে বাবার দিকে, ঝুম বৃষ্টির মধ্যেই। নীলা বেগমের ঘোর কাটে ওই গভীর পুরুষালী কণ্ঠে। পরপর বিচলিত হয়ে পড়ে ফায়াজের কাণ্ডে। ছুটে গিয়েও ধরতে ব্যর্থ হয় ওকে। ছেলেটা বাঘের মতো বিচ্ছু, কি জোরছে ছুটল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে দ্রুত ফাইজার কাছে গিয়ে ওর নরম সরম হাতটি ধরে দাঁড়ালো, যেন ছুটে বৃষ্টির মধ্যে যেতে না পারে। বৃষ্টিতে ভিজে একাকার তন্ময়। হেলমেট খুলে বাইক থেকে নেমে দাঁড়াতেও পারেনি। এর মধ্যেই ফায়াজ ছুটে এসে জাপটে ধরে তার পা জোড়া। গোঙায় আহ্লাদি স্বরে। বাচ্চাটা ইতিমধ্যে ভিজে নিয়ে একাকার। তন্ময় এক ঝটকায় কোলে তুলে নেয় ছেলেকে। কোলে রাখতে তার সুগঠিত ডান হাতের বাহুতে বসাতেই ফায়াজ বাবার গলাটা শক্ত করে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে অস্পষ্ট গলায় স্বীকারোক্তি করে, পাপা, আই মিসড ইউ সো মাচ, সো 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 মাচ। তন্ময়ের গম্ভীর মুখটা নরম হয়, ঠোঁট প্রসারিত হয়। ছেলের ভেজা চুলে ঠোঁট ছুঁয়ে এগোতে শুরু করে ছাউনির দিকে। বলে,
পাপাও তোমাকে ভীষণ মিস করেছে। পাপার অ্যাবসেন্সে তুমি গুড বয় হয়েছিলে তো। ফায়াজ দ্রুত মাথা দোলায় লাগাতার। ডান হাতের দুটো আঙুল দিয়ে গলায় চিমটি কেটে দৃঢ় কণ্ঠে বলে, ইয়েস। তুমি দাদু ভাই নানু ভাইকে জিজ্ঞেস করতে পারো। তন্ময় হাসিটুকু গিলে নিয়ে ডান ভ্রু তুলে শুধায়, হোয়াট অ্যাবাউট ইউর মাম্মাম? তার কথা কেন বলছো না? তাকে জ্বালাওনি তো? ফায়াজ চোখ দুটো ছোট ছোট করে আঙুলের সাহায্যে দেখিয়ে হালকা গলায় বলে, একটুখানি, এই যে এইটুকুন। তন্ময় নিঃশব্দে হাসে। ছাউনির নিচে যেতেই ফাইজা ছুট লাগায়। তন্ময় দ্রুত ঝুঁকে মেয়েকে ডান হাতে কোলে তুলে নেয় বেশ আমোদেই। ফাইজা দুই হাতে গলা জড়িয়ে বাবার ঘাড়ে মুখ গুজে রয়েছে। মুখে রা অব্দি নেই। তন্ময় মুখ বাড়িয়ে মাথার উপর ঠোঁট ছুঁয়ে শুধায়, মন খারাপ? ঘাড়ি মেয়েটা মাথা দোলায় দুইবার, বোঝায় তার মন খারাপ। তন্ময় নরম স্বরে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়, কেন? কে আপসেট করেছে আমার সোনামণিকে? কার এত বড় স্পর্ধা? আমাকে বলো। আই উইল শট হিম আউট ফর ইউ। ফাইজা মাথা তোলে না, সেভাবেই তন্ময়ের ভেজা বুকে লেপ্টে থেকে আওড়ায়, তুমি দেশের বাইরে গেলে আমার খুব আপসেট লাগে পাপা, তোমার না গেলে হয় না? ফায়াজও বনের সুরে সুর মেলায় চটপট। ছেলে মেয়ের আবদারের সামনে তন্ময় অসহায়। এই বিষয়ে সে প্রতিজ্ঞাও করতে পারছে না। কাজের জন্য হঠাৎ করে দেশের বাইরে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়ে মাঝে মধ্যে। সব কিছু তো আর অনলাইন ভিত্তিক হতে পারে না, সম্ভব না। বাধ্য হয়েই যেতে হয়। এই তো এয়ারপোর্ট থেকে সে সোজা রওনা দিয়েছিল কিন্ডারগার্টেনের উদ্দেশ্যে। এর মধ্যে আবার ঝুম বৃষ্টি, একেবারে বাজে আবহাওয়া। ঢাকা শহরের অঘোষিত জ্যাম নামক যুদ্ধে এমন বৃষ্টিতেও পড়তে হয়েছিল জনম জনমের জন্য। বাচ্চাদের সঠিক সময়ে নিতে তাকে এক প্রকার বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে অন্য একজনের বাইকে চড়ে আসতে হয়েছে। বাইকওয়ালা ভদ্রলোককে তার গাড়িতে চড়িয়ে নিয়ে এখানেই আসবে ম্যানেজার সুমন। নীলা বেগম কাছাকাছি এসে মিহি কণ্ঠে সালাম জানান। তন্ময় তাকে লক্ষ্য করে মাথা দুলিয়ে সালামের জবাব দিয়ে বলে, থ্যাংক ইউ ম্যাডাম। নীলা বেগম মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলেন, না না, আমাদের কাজই তো এটা। তখনই একটা গাড়ি ঢোকে কিন্ডারগার্টেনের সদর দরজা দিয়ে। তন্ময় নিজের গাড়ি আসতে দেখে ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলে, টিচারকে বাই বলো। ফায়াজ ফাইজা সমান তালে বিদায় জানায়। ইতিমধ্যে সুমন সাহেব গাড়ি থেকে বেরিয়েছে ছাতা হাতে। তার পাশে একজন ভদ্রলোক। ভদ্রলোক তন্ময়ের সাথে কুশল বিনিময় করে নিজের বাইকে চড়ে বেরিয়ে গেলেন। সুমন সাহেব এসে ছাতাটা ধরলেন তন্ময়ের মাথার ঠিক উপর। তন্ময় হাতের ইশারায় সরিয়ে নিতে বলে। সে ইতিমধ্যে ভিজে জবজবে, ফায়াজও ভিজেছে, আর তার সাথে লেপ্টে ফাইজাও সামান্য ভিজে গিয়েছে। এখন আর ছাতার প্রয়োজন নেই। সে দ্বিতীয়বারের মতো নীলা বেগমের থেকে বিদায় নিয়ে এগোয় গাড়ির দিকে। সুমন সাহেব গাড়ির ডোর খুলে দিয়েছে। তন্ময় দ্রুত ছেলে মেয়েকে ভেতরে বসিয়ে দেয়, নিজেও উঠে বসে। সুমন ড্রাইভিংয়ে বসে গাড়ি স্টার্ট করেন। ফায়াজ আলগোছে সিট থেকে উঠে তন্ময়ের উরুতে উঠে বসে। ফাইজা ছোট ছোট চোখে দেখে যায়। তন্ময় হেসে মেয়েকে ফের কোলে তুলে নেয়। অসহায় কণ্ঠে বলে, পাপা ভিজে আছে তো, কোলেই কেন চড়তে হবে? সিটে বসো। ফায়াজ গম্ভীর মুখে বলে, খুব মিস করছি তো, তাই কোলেই বসতে হবে। প্রত্যুত্তর শুনে শব্দ করে হেসে ফেলে সুমন। সেই হাসির শব্দে ফায়াজ অসন্তুষ্ট হয়ে প্রশ্ন করে, কেন হাসছেন আঙ্কেল? আমি কি কিছু ফানি বললাম? সুমন হাসিটুকু গিলে নেয় মুহূর্তেই। কাচুমাচু করে বলে, মোটেও না। আমি হাসলাম কারণ তোমার কথায় যুক্তি আছে বাবা। তুমি সঠিক বলেছ। ফায়াজ বিজ্ঞের মতো মাথা দোলায়।
কাছ থেকে বাবার মুখে চেয়ে থেকে শুধায়, পাপা, হোয়াট ডু ইউ থিঙ্ক? সঠিক বলছি তো? তন্ময় চাপা হেসে মাথা বাড়িয়ে চুমু বসায় দুজনের মাথাতেই। স্বীকারোক্তি দেবার মতন করে বলে, সঠিক বলেছ। পাপাও তোমাদের কোলেই রাখতে চায়। এখন বলো আমাকে, তোমার মাম্মাম কল ধরছিল না কেন? কি হয়েছে? ফায়াজ গলা নামিয়ে ছোট করে বলে, মাম্মার তোমার উপর অভিমান হয়েছে। তুমি মাম্মামকে বকেছ যে, এই জন্য। তন্ময় আশ্চর্য হলো, সে কখন বকল? একটু ভাবতেই মনে পড়ল, সে গত পরশু ঠিক রাতের দিকে ভিডিও কল দিয়েছিল। ওরু কল রিসিভ করেছে লিভিং রুমে বসে। লিভিং রুম জুড়ে তখন বাড়ির সবাই আড্ডা দিচ্ছে। ফায়াজ ফাইজাও ছিল ওরুর পাশেই। অমন সময়ে ওর তন্ময় ভাই সম্বোধনটা কেমন শোনায়। একান্ত সময়ে তন্ময় শুধু শুধরে দেয়, তবে বাচ্চাদের সামনে এমন সম্বোধন কি ভালো বিষয়? তাই তো একটু কঠিন গলাতেই ধমকেছিল। তাই বলে এমন কথাবার্তা না বলে থাকবে? সেই পরশু রাত থেকে কল দিয়ে শুধু ফায়াজ ফাইজা অথবা বাড়ির লোকেদের ধরিয়ে দিচ্ছে। এই পর্যন্ত কথা বলেনি একটাও। ও বোঝে তন্ময়ের মন। সে সেই সুদূর থেকে কতটা কাতর হয়েছিল জানে। তা জানবে কিভাবে? শুধু তন্ময়কে পোড়াতেই জানে। তন্ময় দাঁতে দাঁত পিষে হৃদয়ের জ্বালা দমন করে। একটা শক্তপোক্ত শাস্তি না দিলেই না। তন্ময়ও দেখবে ও কতক্ষণ কথা না বলে থাকতে পারে। অরু কোথায়? তন্ময় বাড়িতে প্রবেশ করা মাত্রই অরুর খোঁজ করল ব্যস্ত কণ্ঠে। জবেদা বেগম রান্নাঘরে তখন গরুর গোস্তটা সবে কষাতে শুরু করেছেন। ছেলের কণ্ঠে চুলোর আঁচ কমিয়ে দিয়ে হাত দুটো আঁচলে মুছে দ্রুত কদমে বেরিয়ে এলেন। এতগুলো দিন পর ছেলেকে দেখে আপ্লুত হতেও পারলেন না। ছেলে এবং নাতিদের ভেজা অবস্থা দেখে দ্বিগুণ ব্যস্ত কণ্ঠে তাড়া দিতে শুরু করলেন। দ্রুত কাপড় চোপড় বদলে নে, আমি আদা চা বসাচ্ছি। তন্ময় অশান্ত দৃষ্টিতে চতুর্দিকে চোখ বুলিয়ে শেষমেশ দোতলায় রেখে যথাসম্ভব কণ্ঠ ঠান্ডা শান্ত করে বলল, যাচ্ছি। ওরু কোথায় মা? জবেদা বেগম তখন ব্যস্ত কদমে রান্নাঘরে প্রবেশের জন্য এগুচ্ছেন। চায়ের পানিটা এক্ষুনি বসিয়ে দেবেন। তিনি যেতে নিয়েই বলেন, মার্জির বাবা এসে অরুকে নিয়ে গেলেন। আজ মার্জির গায়ে হলুদ না, ঘরোয়াভাবে আয়োজন করেছেন। জবাবে তন্ময় নিশ্চুপ, বড় করে শ্বাস টেনে নিল। তার ভীষণ রাগ হচ্ছে। রাগটা সংবরণ করা কষ্টকর হয়ে যাচ্ছে। রাগের চোটে মাথার ভেতরটা রীতিমতো ব্যথা করছে। তন্ময়ের মুষ্টিবদ্ধ হাতটা ফাইজা খুব সন্তর্পণে জড়িয়ে ধরে চিন্তিত চোখে তাকালো। তন্ময় নিজেকে সামলে নিয়ে গম্ভীর মুখে মৃদু হাসি টেনে মেয়েকে কোলে তুলে নিল। বোনকে বাবার কোলে উঠতে দেখে ফায়াজও দুই হাত তুলে রেখেছে কোলে ওঠার জন্য। তন্ময় অন্য হাতে ছেলেকেও কোলে তুলে এগোতে শুরু করলো সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে ভাবল অরুর কথা। মেয়েটা খুব বার বেড়েছে। ও জানতো আছে ফিরবে, তাহলে অপেক্ষা করতে পারত না। জেনে শুনে এড়িয়ে বেড়াচ্ছে। ভেবেছে তন্ময় ফিরেই ওকে মানাতে যাবে। মানাবে, অবশ্যই মানাবে, তবে শাস্তিটা দেবার পর। কল ধরেনি, মেসেজ ভয়েসে রিপ্লাই করেনি আজ 3 দিন ধরে। যেই ব্যাপারটা তন্ময় একদম মানতে পারে না, পছন্দ করে না, সেটাই করেছে। এড়ানো কাকে বলে এবারে ভালোভাবে বোঝাবে সে। যদি না বুঝিয়েছে তাহলে সেও শাহজাহান তন্ময় না, অবাধ্য মেয়ে কোথাকার। ফায়াজ নরম দুটো হাতে তন্ময়ের গম্ভীর মুখটা আলতোভাবে ধরে শুধায়, পাপা, তুমি কি মাম্মামের উপর রেগে আছো? ইতিমধ্যে বাচ্চাদের নিয়ে নিজের রুমে প্রবেশ করল তন্ময়। ছেলের এমন প্রশ্নে সে ডান ভ্রু তুলে পাল্টা শুধালো, এমন কেন মনে হলো আমার পাপার?
ফায়াজ ভারী বিজ্ঞের মতো বলল, তোমার মুখ খুব রাগী রাগী হয়ে আছে। পাপা, প্লিজ তুমি মাম্মামের উপর রাগ করো না। মাম্মাম তো খুব ছোট্ট। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, খুব ছোট। সেই ছোট মানুষটা তাকে যেভাবে নাকে দড়ি দিয়ে ছোটাতে পারে, তাই ভূমণ্ডলে আর কেউই পারে না। ছোট হয়েই এমন করতে পারছে, এর চেয়ে বড় হলে তো আর তার অস্তিত্বটাই বোধহয় রাখবে না। তন্ময় বাচ্চাদের কোল থেকে নামালো, ওদের চটজলদি ফ্রেশ করিয়ে কাপড় চোপড় পরিবর্তন করে দিল। এরপর নিজেও ওয়াশরুমে ঢুকলো গোসলটা সেরে নিতে। তার শরীরে বৃষ্টির পানি সহ্য হয় না, জ্বর অথবা ঠান্ডা লেগে যাবেই। আর আজ অনেকটা সময় ধরে ভেজা হয়েছে, জ্বর সঙ্গে সঙ্গে না এলেও ঠান্ডা লেগে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে পরপর 2বার শব্দ করে হাঁচি দিয়েছে। এই সময়ে দীপ্ত দরজায় টোকা দিল। পিরিচ সহ চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে মিষ্টি করে হাসছে। বেশ লম্বা হয়েছে গত 5 বছরে। কোকড়া চুলে আর্মি কাট দেওয়ায় বাচ্চা বাচ্চা ভাবটা কমেছে। তন্ময় এগিয়ে গিয়ে ওর থেকে পিরিচ সহ চায়ের কাপটা নিল। চায়ে চুমুক বসিয়ে প্রশ্ন করল, ফায়াজ ফাইজা কোথায়? খাচ্ছে তো? হুম, বড় মা খাইয়ে দিচ্ছেন, তোমাকেও খেতে ডাকছে। তন্ময় ফোনটা হাতে তুলে নিয়ে প্রত্যুত্তরে বলল, পরে আসছি। স্ক্রিনে ভাসছে 21টা মিসড কলের নোটিফিকেশন। 21টার মধ্যে 16টাই মাহিনের একার। বাদবাকি সব রিয়ান, সুহানি, ইব্রাহিম, সৈয়দের। আজ মাহিনের গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। মূলত এর জন্যই এরা তার পেছনে হাত ধুয়ে পড়েছে। তন্ময় কল ব্যাক করার সময়টুকুও পায় না, মাহিন ফের কল করেছে। তন্ময় বারান্দার দিকে যেতে যেতে কলটা রিসিভ করে ফোন কানে ধরতেই ওপাশ থেকে গর্জন ছাড়ে মাহিন, তুই কখন দেশে নেমেছিস? আর এখন কটা বাজে? তন্ময় বাধ্য পুরুষের মতন জানায়, বাচ্চাদের কিন্ডারগার্টেন থেকে রিসিভ করলাম, ওদের নিয়ে বাসায় পৌঁছে মাত্রই ফ্রেশ হয়ে দাঁড়ালাম। মাহিনের গর্জন আরও বাড়ে, দাঁড়ালাম মানে? দাঁড়ায় আসিস কেন? তোরে কি এখন পালকি করে আনতে যাব? হুম? তন্ময় নির্বিকার কণ্ঠে বলে, এখন গিয়ে কি করব? তোকে হলুদ মাখতে হবে। মাহিন বিরক্ত হয়, তুই আসবি কিনা বল। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, বলে, আসছি, সন্ধ্যার পর আসছি। মাহিনের সাথে কথা শেষ করে গুরুত্বপূর্ণ কিছু অফিসিয়াল কলব্যাক করে কথাবার্তা সেরে নিল। ঘড়ির কাঁটা তখন 6টা 30-এ। মাগরিবের আজান পড়বে। তন্ময় কাপড় চোপড় বদলে ফেলল। কালো জিন্সের সাথে অফ হোয়াইট শার্টটা কোনো রকমে গায়ে জড়ানো। বুকের দিকের 3টা বোতাম খোলা, 2 হাতা কনুয়ে অযত্নে গুটিয়ে রাখল। হাতঘড়িটা পরে বুকের দিকে কোলন ছিটিয়ে নিল চটজলদি। ওয়ালের পেছনের পকেটে ঢুকিয়ে ফোন, গাড়ির চাবি বেডসাইড টেবিল থেকে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো। লিভিং রুমে ফায়াজ গাড়ি চালাচ্ছে। দীপ্ত নিপুণ কৌশলে ওকে আগলে রাখার চেষ্টা করছে। ফাইজা মোস্তফা সাহেবের কোলে বসে কার্টুন দেখছে। মোস্তফা সাহেব বামুরুতে নাতনিকে নিয়ে ডান হাতে চা খাচ্ছেন। একটু পরপর ফায়াজকে দেখে নিচ্ছেন চিন্তিত চোখে। যেই ইলেকট্রনিক গাড়িটায় বসে গাড়ি চালাচ্ছে, ওটা হুট করে ছুটে আবার দেয়ালে লাগলেই ভীষণ বাজেভাবে ব্যথা পাবে ছেলেটা। তন্ময়কে তৈরি হয়ে নামতে দেখেই গাড়ি থেকে দ্রুত নামল ফায়াজ। এক দৌড়ে এসে জড়িয়ে ধরল তন্ময়ের পা জোড়া। আবদার ধরল একগুঁয়ে ভাবে, পাপা, কোথায় যাচ্ছ? আমিও যাব তোমার সাথে। তন্ময় ছেলের মাথার চুলগুলোতে আঙুল চালিয়ে বলে, আজ না বাবা, অন্য একদিন নিয়ে যাব। দাদুর সাথে থেকে হোমওয়ার্ক করে নাও। হুম, কি খেতে চাও বলো, আসার সময় নিয়ে আসব। ফায়াজ কাঁদো কাঁদো মুখে চেয়ে রয়। তন্ময় এক ঝটকায় ছেলেকে কোলে তুলে নেয়। গালে ঠোঁট ছুঁয়ে নাক টেনে ফিসফিস করে বলে,
নেক্সট ফ্রাইডেতে সিলেট ঘুরতে নিয়ে যাব, কেমন? ফায়াজের চোখ জোড়া বড় বড় হয়ে আসে, আনন্দে চেঁচিয়ে ওঠে। সত্যি? প্রমিস করো। তন্ময় ইতিমধ্যে সোফায় গিয়ে বসেছে মোস্তফা সাহেবের পাশে। ফায়াজকে কোলে বসিয়ে বলে, প্রমিস, এখন যাও, খেলো। আজানের পর পড়তে বসবে, নো আর্গুমেন্টস। ফায়াজ বাধ্য ছেলের মতন মাথা দুলিয়ে বোঝালো বসবে। কোনো রকমের তর্ক বিতর্ক করবে না পড়াশোনা নিয়ে। তন্ময়ের কোল থেকে নেমে ফের গাড়ি চালাতে ছোটে। মোস্তফা সাহেব ছেলের উদ্দেশ্যে বললেন, সন্ধ্যা হলো বলে প্রায়, অরুকে আনতে যাচ্ছ? তন্ময় পিঠ এলিয়ে কিছুটা আরাম করে হাত পা ছড়িয়ে বসল। পায়ের উপর পা তুলতেই ফাইজা আলগোছে দাদুর কোল ছেড়ে বাবার কোলে বিড়াল ছানার মতন বসে পড়ল। তন্ময় ডান হাতে মেয়ের চুলগুলো বুলিয়ে দিতে নিয়ে এবারে প্রত্যুত্তর করল, আমার বেরোতে হবে এখন, গাড়ি পাঠাও ওকে আনতে। মোস্তফা সাহেবের চোয়াল ঝুলে এলো। তিনি নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারলেন না। তিনি কি ভুল শুনলেন? তন্ময় বোঝালো ও অরুকে আনতে যেতে পারবে না, শুধু গাড়ি পাঠাতে। মোস্তফা সাহেব কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুললেন, তুমি ঠিক আছো? তন্ময় বিরক্ত হয়। বাবার এমন প্রতিক্রিয়া তাকে হতবাগ করে। আমাকে দেখে কি মনে হচ্ছে তোমার? মোস্তফা সাহেব মাথাটা ছেলের একটু কাছে নিলেন, আস্তে করে শুধালেন, ঝগড়া হয়েছে? ও বাচ্চা মানুষ, ওর সাথে মনোমালিন্য করিও না। ফাইজা তখন এক মনে তন্ময়ের বড় হাতের আঙুলগুলো দিয়ে খেলছে। বাবার হাতের সামনে ওর হাত জোড়া যেন এক ছোট পুতুলের হাত। বাবার এক হাতের তালুতে ওর দুই হাত নিদারুণভাবে ঢেকে যাচ্ছে। এসব নিয়েই মেয়েটা ব্যস্ত। দাদু আর বাবা কি ফুসুর ফাসুর করছে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, বলে, এত বেশি ভেবো না বাবা, যা চুল আছে তোমার মাথায় তাও পড়ে যাবে। মোস্তফা সাহেব অসন্তুষ্ট হলেন, গোপনে মাথায় হাতও বোলালেন। চুল তো ভালোই আছে। তন্ময় যেন দেখেও দেখল না, প্রশ্ন ছুড়ল, ওকে আনতে গাড়ি পাঠিয়েছ? মোস্তফা সাহেবের মুখ তখন গম্ভীর ভার, আনোয়ার গিয়েছে আনতে। এক কথায় তন্ময় ফাইজার মাথায় ঠোঁট ছুঁয়ে ওকে মোস্তফা সাহেবের কোলে বসিয়ে নিজে উঠে রওনা হলো দুয়ারের দিকে। বাইরে তখনও বৃষ্টি নামছে, ঝিরিঝিরি বৃষ্টি। দারোয়ান চাচা গাড়িটা গ্যারেজ থেকে বের করে রেখেছেন। তন্ময় সোজা ড্রাইভিংয়ে উঠে বসল। দুই হাত স্টিয়ারিংয়ের উপর রেখে দৃষ্টি রাখল সদর দরজার দিকে। কিছুক্ষণ অপেক্ষা করবে আনোয়ার সাহেবের গাড়ির জন্য। গাড়িটা ঢুকতে দেখলেই সে বেরোবে, ঠিক অরুর সামনে দিয়ে বেরোবে, এবং ওকে উপলব্ধি করাতে হবে তন্ময় ওকে দেখেও এড়িয়ে চলে যাচ্ছে। এসব ভেবে আপন মনে হেসেই ফেলল। এই বয়সে এসে তাকে কী সব বাচ্চামো কাজকর্ম করতে হচ্ছে। মেয়েটা তাকে নষ্ট করেই ছাড়ল। এই সময়ে আনোয়ার সাহেবের গাড়ি ঢুকতে দেখা গেল। তন্ময় তখনই গাড়ি স্টার্ট করে চলে যেতে চাইল। হাত দুটো তার মস্তিষ্কের কথা মতো কাজ করল না। অরুকে একটু দেখার জন্য বেহায়ার মতন চেয়ে রইল। 3টে দিন ধরে ওকে দেখেনি, কণ্ঠটুকু শোনেনি। এমনটা কি এর পূর্বে হয়েছে কোনো দিন? হয়নি। দারোয়ান চাচা ছাতা মেলে ধরতেই গাড়ির ব্যাকসিট থেকে অরু ধীরে সুস্থে নামছে। হাই হিল পরেছে, গায়ে হলুদ গাউন, ওড়নাটা এক সাইডে রাখা, অন্য সাইডে কাল করা চুলের একাংশ। হালকা মেকআপ করেছে। সাদা বাল্বের আলোয় ওর মুখটা সুস্পষ্ট। কি সুন্দর দেখাচ্ছে। এত সেজেগুজে বিয়েবাড়িতে কাকে দেখাতে গিয়েছে? দেখে কে বলবে এইটুকুন মেয়েটা দুটো বাচ্চার মা। তন্ময় নিজের হিংসার রাগ সংবরণ করল। দেখল অরু এদিকে চাইছে বারবার। তন্ময় দাঁতে দাঁত পিষে দৃষ্টি সরিয়ে আনল।
গাড়িটা স্টার্ট করে একটানে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো। মিররে স্পষ্ট দেখতে পেয়েছিল অরুর হতবিহ্বল মুখ শরীর। থম মেরে দাঁড়িয়েছিল বোকার মতন। টলমলে চোখ জোড়ায় অবিশ্বাস। তন্ময় বড় করে শ্বাস টেনে নিয়ে ধীরে ছাড়ল। এই কঠিন পরীক্ষা বেশ। কতক্ষণ সেই নাটক চালাতে পারবে তার আপাতত আর কোনো গ্যারান্টি নেই। মাহিনদের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে চেয়ারে করে। মাহিনের 2 গালে হলুদ, পরনে সাদা লুঙ্গি, গায়ে ভেজা গামছা। সে বেশ লুঙ্গি গুটিয়ে পায়ের উপর পা তুলে বসেছে। রিয়ানের হাতে গিটার, সে গিটারে টুং টুং করছে। সৈয়দ গলা পরিষ্কার করে কয়েকবার সুর তুলতে গিয়েও ব্যর্থ হচ্ছে। তন্ময় প্রবেশ করতেই হইচই পড়ে গেল। রিয়ান একটা বিশ্রী ধরনের গান গাইতে শুরু করতেই মাহিন উঠে গিয়ে দ্রুত ওর মুখ চেপে ধরে। নাক মুখ কুঁচকে বলে, ব্যাটা মানিজ্জত খেতে চাচ্ছিস? এসব কি গান গাইছিস? রিয়ান ওর হাত মুখ থেকে সরিয়ে ভারী আশ্চর্য হবার ভান ধরে ভ্রু তুলে শুধায়, তোর মানিজ্জত আছে এখনো? থাকবে না কেন? সবাইকে কি নিজের মতন ভাবিস? বেহেলাচ। রিয়ান থতমত মুখে আপাদমস্তক মাহিনকে দেখে বাঁকা হেসে ফেলল। বলল, মামা, আজই কিন্তু শেষ। আগামীকাল থেকে বইয়ের শাসনে থাকা লাগবে। মাহিন নিজের চেয়ারে গিয়ে বসল। চমৎকার হেসে প্রত্যুত্তর করল, আমি এখন রাজি আছি। কয়বার কবুল বলা লাগবে বল। তন্ময় চেয়ার টেনে বসল। বাম পায়ের উপর উচ্ছৃঙ্খলভাবে ডান পাটা রেখে একটা সিগারেট ধরাতে নিতেই বন্ধুরা সব শান্ত হয়ে গেল। এক একজন নিজেদের ভেতর চাওয়াচাই করে এবারে তন্ময়ের দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। তন্ময়কে ওরা আপাদমস্তক চেনে জানে। অযথার্থ ওকে সিগারেট খেতে দেখা বিরল। স্বেচ্ছায় সিগারেট ধরিয়েছে মানেই মন মেজাজ ভালো না। চূড়ান্ত বিরক্ত জনাব। অগত্যা সবাই উদ্গ্রীব কাহিনী জানতে, ঠিক কী কারণে বন্ধু তাদের বিরহে আছে। তন্ময় দেখেও যেন দেখল না ওদের মুখিয়ে থাকা দৃষ্টি। সিগারেটটা ঠোঁটে চেপে ধরল। মাহিন কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে প্রশ্ন করল, দোস্ত, কি হইছে? আরেকটা বিয়ে করতে ইচ্ছে করছে? এই বউ কি আর ভালো লাগছে না? মাহিন ভেবে রেখেছে এই মুহূর্তে এমন বেহুদা কথাবার্তার কোনো জবাব পাবে না। কিন্তু না, তাকে অবাক করে দিয়ে তন্ময় অন্যদিকে চেয়ে প্রত্যুত্তরে বলে, মানুষ থেকে শুনে বেড়াই বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে নাকি পুরুষ মানুষের আর বউ ভালো লাগে না, ইন্টারেস্ট হারায়। আরও কত হাবিজাবি কথাবার্তা। আমার বেলায় তো উল্টো হচ্ছে। পারি না বউকে পকেটের ভেতর ঢুকিয়ে নিজের সাথে সব সময় রাখি। তন্ময় থামে, ফেরাওরায়, এসব বোঝে মেয়েটা। সাহস বেড়ে গেছে। অতিরিক্ত মাথায় তুলেছি তো। ওকে আমি মাথায় রেখেই আছাড় মারব। মাহিন হাসছে। শব্দ করে হাসতে হাসতে বেফাঁসে বলল, তোর ব্যাপারটা আলাদা কিন্তু। পেলে বড় করা গাছের প্রতি মায়া ভালোবাসা এমনিতেও একটু বেশিই থাকে। রিয়ান শব্দ করে হেসে উঠল। তন্ময় সেই হাসিতে সামিল হতে পারল না। এক মনে দেখল সেলফোনের স্ক্রিনটা। অরু কল করেছে। কলটা কেটে গেছে অনেকক্ষণ। জেনে শুনে অরুর কল রিসিভ না করাটা বোধহয় এই প্রথম। তন্ময় নিজের উপর বিরক্ত হচ্ছে মারাত্মকভাবে। কোনোভাবেই মনকে শান্ত করতে পারছে না। ইচ্ছে করছে কল ব্যাক করতে, কথা বলতে, বাড়ি ফিরতে। কিন্তু না, তা সে করবে না। নিজেকে পুড়িয়ে হলেও ওকে সে শায়েস্তা করেই ছাড়বে। রিয়ান হালকা গলায় দুষ্টু ভঙ্গিতে শুধায়, কি করেছে আমার ডার্লিং? তন্ময় নির্বিকারভাবে শাসায়, খবরদার, এসব নামে ওকে ডাকবি না। ভাবি ডাকতে ইচ্ছে না করলে আপু ডাক। রিয়ান দুষ্টু ভঙ্গিতে হেসে যাচ্ছে। নির্ভীক সে দুলে দুলে বলে, এই ব্যাটা, তুই কি ডাকিস? সন্টু মন্টু?
নাকি কুটুস পুটুস? সৈয়দ অবিশ্বাস নিয়ে মাথা দুই পাশে দুলিয়ে বলে, অরুকে অরু ব্যতীত আর কোনো নামেও ডেকেছে কি না আমার সন্দেহ আছে। সুহানি হতবিহ্বল ভয়। নিকনেমস আর সিম্বল অব লাভ। কেউ কিভাবে ভালোবেসে নানান নামে না ডেকে থাকবে? পরপরই তন্ময়কে আপাদমস্তক দেখে দীর্ঘশ্বাস ফেলে। তন্ময়ের ক্ষেত্রে এমনটা হতেও পারে, ও যে গম্ভীর মুখও। তন্ময় সিগারেট ধরা হাতটা চেয়ারের পেছনে অবলীলায় ফেলে এবারে বন্ধুদের দিকে যায়। ওদের আশ্চর্য করে বলে, জান সোনা ডেকেছি, এরপর কি বেবি গার্ল ডাকবো? সৈয়দ বোতল থেকে এক ঢোক পানি খেতে নিয়েছিল। মুখে পানি নিয়ে বেচারা হুড়মুড়িয়ে কেসে ওঠে। থতমত খাওয়া বাকিরাও হতবাক, কিংকর্তব্য বিমূঢ়। ইব্রাহিম শব্দ করে হাসছে। আসলেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হাসাহাসির এক পর্যায়ে কথাবার্তা চলে গিয়েছে গান বাজনায়। ভার্সিটিতে থাকাকালীন তাদের গানের আড্ডায় ক্যাফেটেরিয়া মুখরিত হয়নি এমন খুব কম দিনই হয়েছে। আজও গিটারে সুর তুলল রিয়ান সেই সব স্মৃতি খাত্রে। রিয়ান গানটা গাওয়া শেষ করেই গিটারটা তন্ময়ের হাতে ধরিয়ে দিল। আজ আর তন্ময় দ্বিমত করেনি। সুন্দরভাবে গিটারটা ধরে কিছুক্ষণ টুংটাং শব্দ তুলল। সুর তোলার চেষ্টা চালালো। এক পর্যায়ে গভীর গলায় 4টা লাইন গেয়ে উঠল। কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তুলে, জেগে ওঠে ঘুমোনো আশা। মাহিন ভিডিও করেছে সেই গান গাওয়ার দৃশ্যটুকু। তন্ময়ের চোখ বন্ধ। উস্কো খুস্কো চুল, বুক খোলা শার্ট, অনুভূতির সাগরে ভাসা গম্ভীর মুখের গম্ভীর কণ্ঠের সুর, বৃষ্টির ধ্বনি, সব মিলিয়ে দারুণ শোনাচ্ছিল, দেখতে লাগছিল। মাহিন ভিডিওটা সোজা মার্জিকে পাঠিয়ে দেয়। মার্জি নিশ্চয়ই অরুকে পাঠিয়ে দিয়েছে ভেবেই মাহিন হাসল। তাদের বন্ধুদের আড্ডা চলল রাতের 2টো পর্যন্ত। তন্ময় কয়েক পলক নিজের সেলফোনের স্ক্রিনটায় চাইল। 2টো কল এসেছে ফের। এখনও ঘুমায়নি মেয়েটা। রাতের কটা বাজছে? আজ ঘুমোতে পারছে না। গত 3 দিন কিভাবে থেকেছে, ঘুমিয়েছে, বান্দর। ইতিমধ্যে বন্ধুরা এক এক করে বিদায় নিয়ে ফিরে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। তন্ময় আর মাহিন রইল শেষমেশ। এ সময়ে মাহিন মিটমিট করে হেসে তন্ময়ের হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ ফরওয়ার্ড করল। তন্ময় সন্দেহজনকভাবে ভ্রু তুলে চাইলে মাহিন তাড়া দেয়। শোন। তন্ময় ভয়েসটা ছাড়ল। একটা কল রেকর্ডিং। কলে অরু কেঁদে কেটে অস্থির। ফ্যাচ ফ্যাচ কণ্ঠে ফুপিয়ে বলে চলল এক নাগাড়ে, আমাকে ওভাবে সবার সামনে বকলো বলেই তো আমি একটু অভিমান করেছিলাম। সিনেমাতে তো নায়করা নায়িকাদের বকলে নায়িকারা নায়ককে এড়িয়ে চলে কিছুদিন, পরে নায়ক পিছু পিছু ঘুরে ফিরে বেড়ায় মানানোর জন্য। উনি নায়কদের মতন সুন্দর হলে কি হবে? নায়ক তো আর নয়, মানানো তো দূর। উল্টো আমার সাথে কথাই বলল না, ফিরেও তাকালো না, চলে গেল। কলও রিসিভ করেনি। জানিস, আমি তোদের ওখানে এত সুন্দর করে রেডি হয়ে গেলাম কার জন্য বল? ওনার জন্যই তো। ভেবেছিলাম আমাকে নিতে আসবে, এলো তো নাই। উল্টো বাসায় পৌঁছে দেখি আমাকে রেখে চলে যাচ্ছে। আবার ওখানে বন্ধুদের সামনে গান গাচ্ছে। নিশ্চয়ই অন্য কাউকে ভেবে গাইছে। আমাকে ওভাবে অ্যাভয়েড করে নিশ্চয়ই আমাকে ভেবে গায়নি। তন্ময় নিঃশব্দে হেসে ফেলল। তার হাসি দেখে মাহিনও হাসল। মৃদু কণ্ঠে বলল, বাচ্চা মেয়ের সাথে তুইও বাচ্চামি করছিস, কষ্ট পাচ্ছে তো। তন্ময় ফোনটা উল্টে পাল্টে ঘোরাচ্ছে। আনমনা বলল, সব সহ্য করে নিতে পারবো, কিন্তু ও যে এমন হঠাৎ হঠাৎ আমাকে অ্যাভয়েড করে, এটা আমি মানতে পারি না। তুই জানিস 3 দিন আমি কতটা ছটফট করেছি।
একটু ওকে শিক্ষাটা দিই, পরে পুষিয়ে দেব ভালোবেসে। মাহিন হেসে ফেলল, বলল, ওরে বাপরে, ভালোবেসে? অরুর লাভার বয়। তন্ময় হাসল না, বরঞ্চ উঠে দাঁড়ালো। বিদায় জানিয়ে ড্রাইভিংয়ে উঠে বসল। বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। অরুসহ বাসার সবার ঘুমিয়ে থাকার কথা এতক্ষণে, অথচ বাড়িতে পৌঁছে দেখল মোস্তফা সাহেব বসে আছেন লিভিং রুমে। মূলত ছেলের জন্যই ভদ্রলোক জেগে আছেন। তন্ময় আহত হলো, ফোড়ন কেটে প্রশ্ন করল দ্রুত গলায়, তুমি জেগে আছো কেন বাবা? কয়টা বাজছে? শরীর খারাপ করতে চাচ্ছ আবার? মোস্তফা সাহেব চোখ মুখ ভার করে রাখলেন। খারাপ হলে তোমার জন্যই হবে। এত রাত করে তুমি তো কখনো বাসায় ফেরো না, আজ কি হলো? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, এগিয়ে এসে ধরে বাবার কাঁধ। তাকে রুমের দিকে নিতে নিয়ে বলে, আজই, আর কখনো এত রাত হবে না, ঘুমিয়ে পড়ো। মোস্তফা সাহেব ছেলের কথা শুনলেন। অসন্তুষ্ট চোখে একবার চেয়ে রুমের ভেতর ঢুকলেন। তন্ময় ধরল সিঁড়িপথ। সিঁড়ি চড়ে দোতলায় উঠে এসে তাদের রুমের আধখোলা দরজাটা আলগোছে খুলে ভেতরে ঢুকল। আধার রুমে শুধুমাত্র টেবিল ল্যাম্প মিটিমিটি জ্বলছে। অরু ঘুমিয়ে পড়েছে। তার পাশে ফায়াজ ফাইজা নিজেদের জড়িয়ে ধরে মিষ্টি ঘুমে মগ্ন। তন্ময় বিছানার কাছে এগোয়। কোমর বাঁকিয়ে মাথা নুয়ে নিগুড় দৃষ্টিতে দেখে অরুর কেঁদে কেটে ফুলিয়ে ফেলা মুখটা। রক্তিম গাল দুটোতে চোখের জলের দাগ বসেছে। ঠোঁট দুটো হয়ে আছে টকটকে লাল। তন্ময় সন্তর্পণে লোভনীয় ঠোঁটজোড়ায় নিজের ঠোঁটজোড়া ছোঁয়ায়। ছুঁয়ে অল্প একটু সরে আসে। শক্ত করে গভীর দৃঢ়ভাবে ওই ঠোঁটে ডুবতে ইচ্ছে করলেও ইচ্ছেকে সংযত করে রাখে। ভারী অসন্তুষ্ট গলায় ফিসফিস করে আওড়ায়, এখনই এত কাঁদলে হবে সোনা? তোমাকে আমার এখনো শায়েস্তা করা বাকি। সিনেমা দেখে ট্রিক শেখা? ভালোভাবে শেখাচ্ছি। আজ পরিষ্কার নীল সাগরের আকাশ, খণ্ড খণ্ড মেঘ ভাসছে, পাখিরা উঠছে। তন্ময় রাতে ভালোভাবে ঘুমোতে পারেনি। ভোর সকালে গোসল সেরে অফিসে এসে পৌঁছেছে। কিছু জরুরি কাজ আর একটা মিটিং শেষ করে বাসার জন্য রওনা হয়েছে সবেমাত্র। ঘড়ির কাঁটা 12টায়। 1টার মধ্যে কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। মাহিন ইতোমধ্যে কলের উপর কল করে যাচ্ছে। বাসার সকলে তৈরি হয়েছে কিনা কে জানে। পৌঁছে তাকেও কাপড় চোপড় বদলাতে হবে। তন্ময় বাড়ির সদর দরজা দিয়ে গাড়ি ঠোকাতে নিয়েই আচমকা উপরে যায়। অরু দাঁড়িয়ে আছে, পরনে শাড়ি, টকটকে লাল জর্জেটের শাড়ি পরেছে। ইস, কি সুন্দর লাগছে দেখতে, অপ্সরা। তন্ময়ের ভেতরটা কেঁপে ওঠে, দৃষ্টি এলোমেলো হয়, ছন্নছাড়া অনুভূতিরা। কোনো রকমে সরিয়ে এনে গাড়িটা পার করে বেরোয়। আজ তার নিজের সাথে যুদ্ধ করতে হবে, কঠিন যুদ্ধ। এই যুদ্ধ মনে হয় না সে বেশিক্ষণ চালিয়ে যেতে পারবে। ফায়াজ শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরেছে। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেবও শুভ্র রঙের পাঞ্জাবি সেট পরেছেন। ফাইজা লাল রঙের গাউন পরেছে, চুলে দুটো ঝুঁটি বাঁধা। সে সাবিহার কোলে বসে আছে লক্ষ্মী মেয়ের মতন। অয়ন মোস্তফা সাহেবের পাশে বসে আলাপে মশগুল। লিভিং রুমে তখন সকলেই চায়ের কাপে ব্যস্ত। তন্ময় প্রবেশ মাত্রই ফায়াজ ছুটে এসে পাজোড়া জড়িয়ে ধরল তার। অরু দৌড়ে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়েছে। বারবার চেয়ে চেয়ে ছটফট করছে, হাতে আঁচল পেঁচিয়ে চলছে বারংবার। তন্ময় চোরা চোখে সবটাই দেখল। আপাতত কোথাও আর তার ধ্যান নেই। সিঁড়িতে দাঁড়ানো রমণী ব্যতীত চোখে আর কিছুই লাগছে না। মোস্তফা সাহেব বললেন, যাও, তৈরি হয়ে নামো, দেরি হয়ে যাচ্ছে। তন্ময় মাথা দুলিয়ে এগোয় সিঁড়ির দিকে।
চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে অরুর পাশ কেটে উঠে চলে আসে। কি সুন্দর একটা স্মেল আসছে ওর গা থেকে। তন্ময় ঢোক গিলল। লাল রঙের লিপস্টিকও পরেছে। এই মেয়ে ইচ্ছে করে এভাবে সেজেগুজে এসেছে। তন্ময়ের মাথা খেতে একেবারে প্রস্তুত। বিছানায় পাজামা পাঞ্জাবি নামিয়ে রাখা, শুভ্র রঙের, কলারের দিকে অল্প কাজ। তন্ময় সোজা পাজামা নিয়ে ওয়াশরুমে ঢোকে। শুধু পাজামা পরে উদম গায়ে যখন বেরিয়ে এলো, দেখল অরু দাঁড়িয়ে আছে বিছানার পাশে, জড়সড় হয়ে ভাব, চোখ মুখ বিষণ্ণ। মেকআপ উঠে যাবার ভয়ে বোধহয় কান্না আটকে রেখেছে। তন্ময় দেখেও দেখে না। সেন্ডো গেঞ্জিটা গায়ে চাপিয়ে পাঞ্জাবিটা একটানে পরে ফেলল। অরু হাঁসফাঁস করছে। টলমলে চোখে চেয়ে অবশেষে মুখ খোলে। আপনি কি আমার উপর রেগে আছেন? তন্ময় তখন হাতঘড়িটা পড়ছিল, আর চোখে চাইলেও ভান ধরে আছে যেন শোনেওনি দেখেওনি। অরুর চোখ বেয়ে জল গড়ালো এই যাত্রায়। ঠোঁটে ঠোঁট টিপে কান্না গিলে এগিয়ে এসে টেনে ধরল তন্ময়ের পাঞ্জাবির একাংশ। কেন কথা বলেন না? আমি আমি আর অমনটা করব না। তন্ময়ের ভেতরটা গলে জল হয়ে এলো। অবাধ্য মন ধরফরিয়ে বলল, এখনই অরুকে বুকের ভেতর জড়িয়ে ধরতে, কিন্তু তা সে করল না। মস্তিষ্কের কথা শুনে নিজেকে সামলে রাখল। আর একটু, এখনই ধরা দিলে হবে না। অগত্যা অরুকে এড়িয়ে নিজের মতো গায়ে কোলন ছড়িয়ে নিচ্ছে। অরু এবারে শব্দ করে কেঁদে উঠল। দুই হাতে চোখ মুছে ছুটে বেরিয়ে গেল রুম ছেড়ে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। তাকালো ওর যাওয়ার পথে, পড়ে না যায় মেয়েটা। এভাবে শাড়ি পরে দৌড়ানোর কোনো মানে হয়? জুতো জোড়া পরে ওয়ালেট গাড়ির চাবি হাতে নিজেও বেরোলো রুম ছেড়ে। উপর থেকেই শুনতে পেল অরুর গলা, আমি যাব না বাবা, পেট ব্যথা করছে। ফায়াজ ফাইজাকে দেখে রেখো। ফায়াজ ফাইজা তখন মায়ের আঁচল টেনে ধরে রেখেছে। অরুকে সাথে যেতেই হবে এমন। মোস্তফা সাহেব চিন্তিত চোখে চেয়ে বললেন, কি হয়েছে মামুনি? চোখ মুখ ফোলা কেন? বেশি ব্যথা হচ্ছে? ডাক্তার ডাকবো? তন্ময় তখনই নামলো ধীরে সুস্থে। সে এক নজর মাথা নত করে দাঁড়িয়ে থাকা অরুকে দেখল, তবে কিছুই বলল না। অরুর না যেতে চাওয়া নিয়ে উল্টো ফায়াজ ফাইজাকে কোলে তুলে নিয়ে বলল, দেরি হচ্ছে, চলো। মোস্তফা সাহেব চোখ মুখ কুঁচকে ছেলের দিকে চাইলেই তন্ময় বেশ গোপনে ডান চোখ টিপল। পরিষ্কার বোঝালো সবাইকে বেরিয়ে যেতে। মোস্তফা সাহেব মুহূর্তেই শুকনো কাশলেন। অসন্তুষ্ট হলেও সবাইকে তাড়া দিয়ে আনোয়ার সাহেবকে ইঙ্গিত করে বেরিয়ে গেলেন। অরু মুখে হাত চেপে ডুকরে কেঁদে এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তন্ময় ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো। ওদের দুজনকে গাড়ির ব্যাক সাইডে মোস্তফা সাহেব আনোয়ার সাহেবের কোলে বসিয়ে দিল। আকাশ বসেছে ড্রাইভিংয়ের সিটে। তন্ময় বাচ্চাদের মাথা ছুঁয়ে মোস্তফা সাহেবকে বলল, যাও তোমরা, আমি অরুকে নিয়ে একটু পর আসছি। মাথা দোলালেন মোস্তফা সাহেব। ফায়াজ হাসি খুশি মুখে বলল, তাড়াতাড়ি এসো পাপা, মাম্মামকে নিয়ে এসো। ওকে, উইল ইউ বি এ গুড বয়? ফায়াজ মাথা দোলালো ক্রমান্বয়ে, হাত নাড়িয়ে টাটা জানালো। তন্ময়ও হাত নাড়ালো। গাড়িটা ধীরে সুস্থে সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল। দারোয়ান তন্ময়ের কথায় সদর দরজা আটকে দিয়েছে। তন্ময় পুনরায় ঢুকল বাড়ির ভেতর। ফাঁকা বাড়িতে শুধু অরুর কান্নার ধ্বনি প্রতিধ্বনি তুলছে। এমন মরা কান্না জুড়েছে যে স্বামী মারা গিয়েছে। তন্ময় তো দিব্যি বেঁচে আছে। বাড়ির দরজাটা আটকে লিভিং রুম পেরিয়ে সিঁড়ি চলল। নিঃশব্দে এসে হাজির হলো তাদের রুমের দরজার সামনে। দরজাটা খোলা। অরু ফ্লোরে হাঁটু জড়িয়ে বসে কাঁদছিল। কারো ছায়া অনুভব করে চোখ জোড়া তুলে যায়।
তন্ময়কে দেখতে পেতেই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ায়। তন্ময় রুমের ভেতরে না ঢোকার ভান করে গম্ভীর মুখে বলে, আয়, দেরি হচ্ছে। অরুর চোখ মুখ লাল, কেঁদে কেটে চোখ ফুলিয়ে রেখেছে। পরনের শাড়িটা খুব সুন্দরভাবে গায়ে মিশে আছে। ধবধবে সাদা পেটের অনেকাংশ দেখা যাচ্ছে। তন্ময় দৃষ্টি সংযত করে। অরু অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, আমি যাব না। তন্ময় নির্বিকার গলায় শুধায়, কেন যাবি না? অরু ডুকরে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে কথা বলছেন না, আমি কোথাও যাব না, কোথাও না। তন্ময় ডান ভ্রু নাচিয়ে বলে, গত 3 দিন ধরেই তো কথা হচ্ছে না, তাতে কি? অরু চমকায়, আহত হয়। ঝর্ণার মতন ঝরে চোখের জল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে অভিমানী চোখে চেয়ে রয়। পর মুহূর্তেই ছুটে এসে হামলে পড়ে তন্ময়ের প্রশস্ত বুকে। কোমর শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, আর কখনো অমন করব না, কখনো না, প্লিজ এমন করবেন না আমার সাথে। আমি কি করলাম? অরুর চোখের জলে তন্ময়ের পাঞ্জাবির অনেকাংশ ভিজে গেছে। অরু ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমাকে বকুন, যা ইচ্ছে করুন, চুপ করে থাকবেন না প্লিজ। আমি একদম সইতে পারি না, মরেই যাব। আমি আর কখনো অমনটা করব না। ব্যাস। তন্ময় আর এক মুহূর্ত দেরি করল না। অরুর ঘাড়টা ডান হাতে ধরে মুখটা উঁচু করেই ওর গাঢ় লাল লিপস্টিক লাগানো ঠোঁট জোড়ায় ডুবল। সেই ডোবার গভীরতা দৃঢ়তার ভার অরু সামলে উঠতে পারেনি। বেচারি পিছু সরে যায়। তন্ময় পাল্টা ধেয়ে এগিয়ে গিয়ে শাড়ি ভেদ করে আঁকড়ে ধরে মেয়েটার শীর্ণ কোমল কোমর। মিশিয়ে নেয় নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। পেছনেই শেলফটা। পেছাতে পেছাতে অরুর পিঠ গিয়ে ছোঁয় শেলফ। 2-1টা বই শব্দ করে পড়ে ফ্লোরে। সেই শব্দে অরু চমকে উঠে চোখ খুলে যায়। তার চোখের কোণ বেয়ে তখনও জল গড়িয়ে চলেছে। দরজাটা কেমন খোলা। কম্পিত হাত দুটো এবারে তন্ময়ের বুকের পাঞ্জাবির অনেকাংশ মুঠোয় ভরে নেয়। অস্পষ্ট আর্তনাদ করে। চুমুর এহেন গভীরতা হঠাৎ করে সইতে না পেরে মাথাটা ঘুরিয়ে ফেলতে চাইলে তন্ময়ের ডান হাতটা অবলীলায় তার ঘাড় ফের চেপে ধরে, বাধ্য করে তার শক্তপোক্ত ঠোঁটের আক্রমণ মেনে নিতে। যখন তন্ময় শান্ত হয় ততক্ষণে অরু দুর্বল হয়ে তার বুকে মিশে আছে। পরনের শাড়িটা অগোছালো, লিপস্টিক লেপ্টে আছে মুখের চারপাশ জুড়ে। 2 হাতে অরুর এলোমেলো চুলগুলো তন্ময় গুছিয়ে নেয়। মুখটা 2 হাতে তুলে ধরে চোখের সামনে। মাথা ঝুঁকিয়ে চুমু খায় 2 চোখের পাতায়, 2 গালে, নাকের ডগায়। মৃদু তবে দৃঢ়স্বরে তন্ময় বলে, আমার পৃথিবীর অর্ধেকাংশে সবাই, বাকি অর্ধেকটা জুড়ে শুধু তুই। তন্ময় থামে, শুধায়, বুঝি সেই কথার মানে? অরুর ভেতরে সত্তাসহ শরীর কেঁপে ওঠে, ক্রমান্বয়ে মাথা দোলায়। তন্ময় নিগুড় দৃষ্টিতে চেয়ে থেকে বলে, মুখে বল, কি বুঝলি? অরু চোখ জোড়া বুজে কম্পমান ঠোঁটজোড়া নাড়িয়ে ইতস্ততভাবে আওড়ায়, আমাকে অনেক ভালোবাসেন। তন্ময় গভীরভাবে ঘ্রাণ নেয় অরুর চুলের। বলে, পৃথিবীর যেমন কোনো অবসান নেই, আমার ভালোবাসারও নেই। আমি শাহজাহান তন্ময়। তোকে তোর ভাবনার চেয়েও অতিমাত্রায় ভালোবেসেছি। মৃত্যুর আগ পর্যন্ত বেসে যাব।